জমিগুলো ওরকম ভাবে নিয়ে চলে যাচ্ছে কেন গো? ওগুলো কি আমরা আর ব্যবহার করতে পারবো না, নাকি আমাদের এই বাড়িটাও ছেড়ে দিতে হবে? জানি না রে মা, আমি কিচ্ছু জানি না। তবে প্রার্থনা কর যেন সব ঠিক হয়ে যায়। তোর বাবা যেন সৎ পথে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমাদের জমিদারির গৌরব বংশ পরম্পরায় যা ছিল তা তো সব শেষ হয়ে গেল। দেনার দায়ে এখন বাকি জীবনটা আমরা যেন সততা নিয়ে বেঁচে থাকতে পারি, এই প্রার্থনা কর। এইসব পুরনো জিনিসপত্র বিক্রি করে যদি সম্পূর্ণ পাওনা আদায় করা না যায়, তাহলে এই জমিদার বাড়ির এক অংশ বিক্রি করে দিতে হবে। যদিও এই ভাঙা বাড়ি বিক্রি করে কত টাকা পাওয়া যাবে জানি না, কারণ যে কিনবে তাকে তো বাড়ি সারাতেই ভিখিরি হয়ে যেতে হবে। বলছিলাম, আর কোন উপায় নেই? আপনারা যদি আর একটু ভেবেচিন্তে দেখতেন তাহলে নিশ্চয়ই কোনো একটা উপায় বের হতো। হ্যাঁ, আবার নাটক মারিয়ে কথা জিজ্ঞেস করতে যাওয়া হচ্ছে বলি কি এমন রাজ সম্পত্তি লুকানো আছে ওই ভাঙা বাড়ির ভেতরে, তা তো ঠিক নেই। সবাই তাকিয়ে দেখো, জমিদার বাবুদেরও দিন শেষ হতে হলো। একদিন এদের বংশ আমাদের উপর অত্যাচার করেছিল, আর আজকে ভিখিরির মতো অবস্থায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তাদের এই বংশের এক ছেলে। মাধুরী, তুমি গুড়িয়াকে নিয়ে ভেতরে যাও, এদিকে সবকিছু আমি দেখছি। এই, তোরা এরকম জিনিসগুলোকে অবহেলা করে নিয়ে যাচ্ছিস কেন? ভালো করে নিয়ে যা। এমনিতেই পুরনো জিনিস যদি ভেঙে যায় তাহলে শহরে আর কেউ কিনতে চাইবে না রে। জিনিসগুলো আমাদের পূর্বপুরুষদের, দয়া করে আপনারা একটু মর্যাদা দিয়ে নিয়ে যান। থাক থাক, আর পূর্বপুরুষের কথা বলতে হবে না। দেখলাম তো তারা কত করে গেছেন আপনাদের জন্য। আমাদের কাজ আমাদের করতে দিন শান্তিতে, যত সব। ও মা, আমার তো খিদে পেয়েছে, আমাকে খেতে দাও না গো। কিছু তো রান্নাও করলো না এখনো। আমার কিছু ভালো লাগছে না রে মা, মন মেজাজ একদম ভালো নেই। তবে তোর জন্য আমি কিছু নিশ্চয়ই করে দেব। কেঁদে আর কি করবে মাধুরী? যা যাওয়ার তা তো যাবেই। আমাদের বংশ গ্রামের লোকেদের উপরে এত অত্যাচার করে ধনসম্পত্তি এক জায়গায় করেছিল এক সময়। বংশের কাউকে না কাউকে তো সেই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু আমাদের কষ্টটা কে বুঝবে বলো তো? কেউ তো বুঝতে চাইছে না। সবাই জোর জবরদস্তি করে জিনিসপত্রগুলো নিয়ে গেল। এদিকে ঘরের অবস্থা প্রচন্ড খারাপ, ছাদ থেকে জল পড়ছে দেখতে পাচ্ছ। এইটুকু বাচ্চা মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? মাধুরী, ভেবো না, আমাদের এখনো অনেক কিছু আছে। দেখো, আমি হয়তো আমাদের বংশের মতো হইনি, অন্যরকম হয়েছি। তাই আমি সারা জীবন সততা আর মানবিক গুণ দিয়েই জীবনটাকে দেখে এসেছি। আমাদের আর কি আছে বাবা, সবই তো ওই দুষ্ট লোকগুলো নিয়ে গেল। সত্যি তো, তোমার যেন আশার শেষ হয় না। কিসের জন্য তুমি আর এই ভূত মহলটার উপর আশা রেখে বসে আছো? এই ভূত মহলের উপর আমি আশা রাখিনি, আমি আশা রেখেছি আমাদের তিনজনের উপরে। জমিদার গেছে তো কি হয়েছে, আমরা তো পরস্পরের হাত ধরে আছি এই বিপদেও। আমরা সুস্থ আছি, সবল আছি, এর থেকে আর বেশি কিছু কি চাই? আমরা লড়াই করব পরিস্থিতির সাথে। কিরে গুড়িয়া, আমরা লড়াই করব তো? হ্যাঁ বাবা, আমরা লড়াই করব, আমরা হেরে যাব না। ও মা, তুমি আর কেঁদো না। দেখো, আমি তো বাবাকে বলেছি আমরা লড়াই করব, দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখো মাধুরী, যেটা বাস্তব সেটা হচ্ছে যে আমরা হয়তো আর জমিদার হতে পারবো না, কিন্তু আমরা এই ভাঙা বাড়িতে একটি আলুর চপের দোকান দিতে পারি। আমরা পরিশ্রম করব আর আর অবশ্যই সফল হতে পারবো। ঠিক আছে, তোমরা যখন বাবা আর মেয়ে এতটা ভরসা রাখছো, তখন আমিও আছি তোমাদের সাথে। এখন রান্নাটা করে ফেলি। এই গুড়িয়া, চল, খাওয়া দাওয়া করতে হবে তো আমাদের। বাড়িতে আছো দেবস্বর বাবু? মাছ নিয়ে যাও, মাছ। কে কোথায় আছো গো, একটু এদিকে এসো। আমি প্রতিদিনের মতো আজকেও এই জমিদার বাড়ি থেকেই মাছ বিক্রি শুরু করছি। কাকু, মানে একটা কথা বলবার ছিল। তোমার কথা আমি পরে শুনবো। আমি জানি তুমি কি বলবে দেবেশ্বর বাবু। আমি শুনেছি তোমাদের এখন দুঃখের দিনের কথা, কিন্তু দিন তো সবার সমান থাকে না। যখন তোমাদের অবস্থা ভালো ছিল তখন আমি তোমাদের বাড়ি মাছ দিয়ে গেছি। এই নাও, কিছু মাছ নিয়ে যাও, গুড়িয়াকে খাইও।
বাবা, কত মাছ! কাকুটা কি মাছ বিক্রি করতে এসেছে? কাকু কিচ্ছু মনে করবেন না, কিন্তু আমাদের তো আর মাছ কিনে দাম দেওয়ার মতো অবস্থা নেই এখন। বৌমা, তুমি কি ভাবছো আমি কি কিছু না জেনে এখানে এসে পড়েছি? গুড়িয়াকে আমি বড় ভালোবাসি, ওকে জন্মাতে ডেকেছি আমি। ওর প্রতি আমারও কিছু দায়িত্ববোধ আছে। আমি মাছগুলো ওকে খেতে দিচ্ছি, আর সেটা কোনো দয়ার কারণে নয়। আজকে যদি আমাদের বাড়িতেও মেয়ে থাকতো, তাহলে হয়তো গুড়িয়ার মতোই হতো। সেই ভালোবাসা থেকেই আমি দিচ্ছি। কিন্তু কাকু, আপনিও তো গরিব মানুষ, আমরা তো যে করে হোক তবু চালিয়ে নিচ্ছি। আপনি না হয় এতটা না করলেও পারতেন। আর কিছু বলবেন না আমাকে। এই জমিদার বাড়ির অত্যাচারের অনেক গল্প চারিদিকে প্রসিদ্ধ থাকলেও আমি অন্তত এই জমিদার বাড়ি থেকে অনেক উপকার পেয়েছি। ছোটবেলায় আমি পড়ার বই পেয়েছি, যখন কেউ আমাকে থাকতে দিত না তখন এই বাড়ির আশ্রয়েই আমি খেয়ে পড়ে বেঁচেছি একটা সময়। এ বাড়ির উপকার আমি কোনো দিন ভুলতে পারবো না। আর যাদের নুন খেয়েছি, আমি জীবন থাকতেও তাদের সাথে নেমো খারামি করব না। অসংখ্য ধন্যবাদ হরিপদ কাকা। এখনকার দিনে আপনার মতো মানুষ পাওয়া যায় না। হাত জোর করতে হবে না দেবেশ্বর বাবু। যে যাই ভাবুক, এখন আমার সামনে জমিদার বাবু আপনি। এই রাজার সিংহাসন যেতে পারে, কিন্তু সিংহাসন গেলেও সে রাজাই থাকে। আপনি এই মাছগুলো নিয়ে গুড়িয়াকে খাওয়ান। একদিন আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আবার ফিরে আসবে। আমি চলি, আমার জন্য প্রার্থনা করবেন আপনারা। হ্যাঁ আবার এসো কাকু। হ্যাঁ মা, আমি আবার আসবো। কি গো, তোমার কথা অনুযায়ী ভাঙা বাড়িতে আলুর চপের দোকান তো করে ফেললাম, কিন্তু কেউ তো আসছে না। হয়তো সেই পুরনো দিনের কথা মনে রেখেই আসছে না। হয়তো এখনো ওদের সামনে সেই পুরনো জমিদার বাড়ির অহংকার আর অত্যাচারের দৃশ্য ভাসছে। কিন্তু কয়েকজন লোক দেখছে, দেখো। আমার মনে হয় গ্রামের মানুষজন বেশি দিন মনের ভেতর রাগ চেপে রাখতে পারবে না, ওরা ঠিক ছুটে আসবে। আমার বিশ্বাস সবাই আসবে, একটু অপেক্ষা করো, দেখো। আর আমরা তো কোনো দিন খারাপ মনে করে কারোর কিছু করতে যাইনি। আর ওপরওয়ালা আমাদের পূর্বপুরুষের পাপের শাস্তি আমাদের আর কতদিন দেবেন বলো? তোমরা এরকম দূর থেকে দেখছো কেন? এতদিন তোমাদের পূর্বপুরুষেরা জমিদার বাবুদের কাছে খাজনা দিয়ে গেছে। এখন জমিদার বাবু নিজে ডেকে তোমাদের চপ খাওয়ানোর জন্য বসে আছেন। এসো এসো, তোমরা আলুর চপ খেয়ে যাও, মানে আনন্দ করে খেয়ে যাও। আসুন আসুন আপনারা, সত্যি আপনাদের জন্যই আমরা দোকান করেছি। খেয়ে দেখুন, তারপর পয়সা দেবেন। চিন্তা নেই, এখন আমরা আমাদের পূর্বপুরুষের মতো দ্বিগুণ খাজনা নেব না আপনাদের থেকে। যেটা ন্যায্য সেটাই নেব। ঠিক আছে, দিন। বলুন তো কেমন হয়েছে? আমাকেও দুটো দিন। বাহ জমিদার বাবু, আপনি তো এত সুন্দর চপ বানাতে পারেন, আমাদের জানা ছিল না। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আমি বাড়ির জন্য নিয়ে যাব। বেশ বেশ, তবে এখন থেকে আমি আর জমিদার বাবু নই, আমি দেবেশ্বর চপওয়ালা। আর এই দোকানের নাম হচ্ছে ভাঙা বাড়িতে আলুর চপের দোকান, তাই না? পুরনো বংশ পরিচয় আমি ছেড়ে ফেলতে চাই গো, আর পুরনো শত্রুতাও আমি মুছে ফেলতে চাই সবার সাথে। তাহলে তার কোনো কথাই নেই, তোমরা সবাই নিশ্চিন্তে আসতে পারবে এখানে। তাহলে আমাদের মনেও আর কোনো দ্বিধা রইল না। পুরনো দ্বন্দ্ব আমরা মনে রাখবো না। আমরাও চাই না পুরনো জিনিসপত্র মনে পুষে রেখে ঝামেলা বজায় রাখি, যদিও আপনাদের সাথে আমাদের কোনো ঝামেলা নেই। দয়া করে আপনারা এমন কথা গ্রামের বাকিদেরকেও বোঝাবেন, কারণ আমরা যদি হাতে হাত না মিলিয়ে চলি, সমাজ বেঁচে থাকবে কি করে? একদম ঠিক কথা বলেছ মাধুরী, আমাদের তো বেঁচে থাকতেই হবে, আর লড়াই করতেই হবে আমাদের মেয়েটার মুখের দিকে চেয়ে। কি করছো খুকি তুমি? ও রঘুনাথ দাদু, এই যে ফুল তুলছি, তুমি এখানে কেন এসেছো? আমি তো দেখতে এসেছি আমার গুড়িয়া দিদিমণিকে। আর দেখো দেখো, ওই নীল ফুলগুলো খুব ভালো। তুমি যে এই লাল ফুলগুলো তুলেছ, ওর সাথে ওই নীল ঘাস মানে ঘাস ফুলগুলো খুব মানাবে। কিন্তু এই ফুলগুলো তো জলের ধারে, আমি অতটা দূরে যেতে পারবো না। কেন যেতে পারবে না মামনি? একটু এগিয়ে যাও, ভয় পেও না, আমি পেছনে আছি। সত্যি বলছো? তুমি আছো?
আমি যাচ্ছি কিন্তু তাহলে তোমাকে ভরসা করে। হ্যাঁ যাও যাও। বাঁচাও! শয়তানের বাচ্চা বুড়ো, এটা তুই কি করলি? গুড়িয়া গুড়িয়া, তুমি কোনো চিন্তা করো না, তোমার হরিপদ কাকা তোমাকে বাঁচাতে এসে গেছে, এখন উঠে এসো। হ্যাঁ, দেখো না কাকু, ওই বুড়োটা আমাকে ঠেলে ফেলে দিয়েছে। ওই বুড়োটা খুব দুষ্টু। আমি জানতাম, আমি যেতে চাইনি, কিন্তু আমাকে জোর করে ভালো ফুল আছে বলে ওই ধারের দিকে পাঠিয়ে ঠেলে ফেলে দিল। ঠিক আছে, এখন তুমি বাড়িতে চলো, তারপর আমি এর ব্যবস্থা করব। কি হয়েছে কাকা? আমার মেয়েটার এই অবস্থা কে করেছে? হ্যাঁ, আজকে একটা সর্বনাশ হয়ে যেত দেবেশ্বর বাবু। আমি মাছ ধরতে গেছিলাম নদীতে, যদি সেই সঠিক সময় আমি পৌঁছে না যেতাম তাহলে হয়তো মেয়েটিকে ফিরে পেতে না তোমরা। কেন? কে ওর সাথে কি করেছে? বাবা আমাকে ঠেলে ফেলে দিয়েছে। কার এত বড় সাহস? ওই বুড়ো রঘুনাথ, 1 নম্বরের হিংসুটে শয়তান। গুড়িয়া আজকে নদীর ধারে ফুল তুলছিল, ওকে জলের ধারে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে আর ঠেলে ফেলে দিয়েছিল। আমি ঠিক সময় পৌঁছে বাঁচিয়ে তুলে এনেছি। কি বললে কাকা? এত বড় শয়তানি করছে? এত হিংসা জমেছে ওই বুড়োর ভেতরে? একটা এইটুকু কচি মেয়েকেও রেহাই দিচ্ছে না। বাবা আমার খুব ভয় করছে। তবে রে রঘুনাথের বাচ্চা, আমার গায়েও জমিদারি বংশের রক্ত বইছে। ভেবেছিলাম নম্র হয়ে চপের দোকান চালাবো, কিন্তু সেই নম্রতার সুযোগ নিয়ে যখন শয়তানি করতে এসেছে তখন সঠিক উত্তর দেওয়ার সময় এসেছে। কাকা, তুমি এক্ষুনি গিয়ে গ্রামের লোকেদের নিয়ে যেখান থেকে পারো ওই শয়তানটাকে ধরে আনো, তারপর ওর বিচার হবে এখানেই। আমি ছাড়বো না, দেখিয়ে দেব এই জমিদার দেবেশ্বরের ক্ষমতা। হ্যাঁ দেবেশ্বর বাবু, আমিও সেটাই চাই। আমারও গায়ে হাতে পায়ে আগুন জ্বলছে। আমি এক্ষুনি যাচ্ছি, যেখান থেকে পাচ্ছি ধরে আনছি। ওই এসেছে শয়তান বুড়ো। আমার হাতে যদি সেই ক্ষমতা থাকতো না, ওকে এক্ষুনি শুলে চড়াতাম আমি। তোর এত বড় সাহস, তুই এই মেয়েটাকে মারতে চাস? বাবু ভুল হয়ে গেছে বাবু, আমাকে এরা প্রচন্ড মার মেরেছে বাবু, আমাকে একাল ভেঙে গেছে। সব কিছু ওরা শুনে আমাকে ক্ষমা করে দি বাবু। আমি গরিব মানুষ, আসলে আমি ঈর্ষায় অন্ধ হয়ে গেছিলাম বাবু। আমি বুঝতে পারিনি এই শিশু সম্পূর্ণ নির্দোষ বাবু। বাবা ওকে ক্ষমা করে দাও। তুমি তো বলেছো তুমি আর আমাদের পূর্বপুরুষদের মতো কারোর ওপর অত্যাচার করবে না। প্রতিজ্ঞা করেছিলাম আমি। ঠিক আছে, আমি তোমাকে অন্য কোনো শাস্তি দেব না, তবে এই বাড়ির ছায়াও কোনোদিন তুমি মারাতে পারবে না। যদি আর কোনোদিন এখানে এসেছো তাহলে কিন্তু আমি আইন নিজের হাতে তুলে নেব। ভুলে যেও না, আমার শরীরেও এখনো জমিদার বংশের রক্ত আছে। দাঁড়িয়ে আছো কেন? দূর হয়ে যাও। বাবু যথেষ্ট ভালো বলে তোমাকে কিছু বলেনি, তবে আমরা এই গ্রামে আর তোমাকে রাখবো না। চলে যাও, চলে যাও, চলে যাও। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখন এখানে ফিরে আসবো না। ঘুমিয়ে পড় মা, আজ সারাদিন তোর ওপর দিয়ে অনেক ধকল গেছে। সত্যি কথা, একজন যে এমন শয়তানি করতে পারে এটা তো কল্পনাই করা যায় না। উপরওয়ালার কৃপায় অনেক পুণ্য করে ওকে ফিরে পেয়েছি আমরা। উফ, দোকানটা পরিষ্কার করে চলো, আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ব। আজকে সারাদিন যা গেল আমাদের উপর দিয়ে। আরে আরে, এই হাতলটা কিসের? এটা তো এতদিন গাছের আড়ালে ঢাকা ছিল। দেখো, বেশি টানাটানি করতে যেও না, লোহার জিনিসে হাত কাটলে কিন্তু এখন ঝামেলা হয়ে যাবে। ওরে বাবা, এটা কিসের শব্দ হচ্ছে? কি গো, চারিদিক কেমন কাঁপছে! তুমি কি করলে ওটা? মাধুরী, মাধুরী দেখো তো, দেখতে পাচ্ছ তুমি? তাই তো, আমি তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না। নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষের গোপন রত্ন ভাণ্ডার, যে এত বছর ধরে সঞ্চয় করে রেখেছিলেন আমার পূর্বপুরুষেরা। আর কেউ জানতো না বলেই নিলামে যায়নি। আর যাতে কেউ কখনো যত বিপদই আসুক নিয়ে যেতে না পারে, সেই জন্য এটাকে এত গোপন করে মাটির নিচে রাখা হয়েছিল। হয়তো ভবিষ্যতে এমন কোনো দিন আসতে পারে, সে কথা মাথায় রেখেই। তাহলে কি আমাদের দিন ফিরে এলো? হ্যাঁ, তাহলে আমাদের আর কোনো দুঃখ থাকবে না। বিষয়টা নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি।
চলো এটাকে এখন ঢেকে রাখা যাক, আর আমরা আজকের মতো ঘুমিয়ে পড়ি। কালকে উঠে যা সিদ্ধান্ত নেওয়া যাবে। সবাই মন দিয়ে শোনো, তোমরা যখন কেউ এনাকে মানতে না তখন আমি এই জমিদার বাবুকে জমিদার বলে মানতাম। আমি বলেছিলাম যে একদিন সুখের দিন ফিরে আসবে, আর আজকে সেই সুখের দিনটা হয়েছে। আর সেই সুখের দিন যখন ফিরে এসেছে তখন উনি আমাদের ভুলে যাননি। উনি আমাদের জন্য স্কুল বানিয়েছেন, নিজের দোকান আরো বড় করেছেন, গ্রামের রাস্তাঘাটে উন্নতি হচ্ছে। এই সব কিছু হচ্ছে শুধুমাত্র আমাদের জন্য। তোমরা সবাই আমাদের নতুন জমিদার বাবুর জন্য জয়ধ্বনি দাও। জয় জমিদার বাবু জয়। জয় জমিদার বাবু জয়। না 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 না, দয়া করে আপনারা আমাকে নিয়ে জয়ধ্বনি দেবেন না। এ জিনিস আমাদের পূর্বপুরুষের। হয়তো আপনাদেরই মতো সাধারণ মানুষের ধনসম্পত্তি এখানে সঞ্চিত আছে, সেই জন্যই আমি এসব কিছুর উপর শুধুমাত্র আমার অধিকার থাকা সত্ত্বেও সবার সাথে ভাগ করে নিয়েছি। কারণ আমি মনে করি আসল জমিদার মানে হচ্ছে শুধুমাত্র শাসন করা নয়, বিপদে আপদে সকলের সমস্ত দায়িত্ব নেওয়া। আমরা সবাই এবার এই গ্রামকে সুখের করে তুলব। হ্যাঁ, আমরা প্রতিজ্ঞা করছি আপনারা সবাই আমাদের পাশে থাকলে আর কোনোদিন আমরা গ্রামের কারো দুঃখ দুর্দশা আসতে দেব না। শয়তানরা এই গ্রাম থেকে চলে গেছে, আর এই গ্রামে কোনোদিন কারো দুঃখ আসবে না। আমাদের নতুন স্কুলে প্রথমে গুড়িয়া দিদিমণি, আর তারপর আমাদের সমস্ত বাচ্চারা পড়াশোনা শিখবে। আমাদের গ্রাম এগিয়ে যাবে শহরের মতো প্রগতিতে। বাবু, এইসব কিছু হয়েছে শুধুমাত্র আপনার জন্য। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, কিন্তু আপনি নিজেকে সঠিক প্রমাণ করেছেন, সেই জন্য আমরা গর্বিত। আর শুধু তাই নয়, আমরা এখন থেকে চারিদিকে গর্ব করে বলতে পারবো যে আমাদের এখন একজন ভালো জমিদার আছেন। তবে আমি আমার চপের দোকান বন্ধ করব না। যা পাওয়া গেছে সব আমরা মিলেমিশে গ্রামের উন্নতির স্বার্থে ব্যবহার করব। আর চপের দোকান হবে আমার জীবিকা। আমি জমিদার হয়ে নয়, চপওয়ালা হয়ে বাঁচতে চাই। ভাঙা বাড়িতে আলুর চপ দোকানই আমাদের পরিচয়। বাবা বাবা, আমাদের স্কুলে একটা নতুন টিউবওয়েল বানাতে হবে, জানো তো? গ্রামের সব বাচ্চাদের জল খেতে খুব সমস্যা হয়। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, আমি হরিপদ বাবুকে বলে সব ব্যবস্থা করে দেব। সত্যি হরিপদ বাবুর মতো মানুষ পাওয়া যায় না। বিপদের সময় যখন কেউ পাশে ছিল না, তখন উনি একমাত্র ছিলেন। আর তাছাড়া আমাদের মেয়েকে তো আমরা ফিরে পেয়েছি শুধুমাত্র ওনারই জন্য। আচ্ছা বাবা, তুমি তো দোকান না চালিয়েও এখন শুধু জমিদারি করে কাটাতে পারো, কারণ সবাই এখন তোমাকে জমিদার বলে। আর তো তোমার কোনো সমস্যা হবে না। তুমি যদি চাও এখন তোমাকে সবাই খাজনা দিতেও প্রস্তুত। কোনোদিন এমন কথা ভাবিস না রে মা। অতীতের দিন আলাদা ছিল, কিন্তু এখনকার দিন আলাদা। অপরের ভোগের টাকায় বেঁচে থাকা কোনো দিন উচিত নয়, আর নিজের ক্ষমতায় করা কোনো কাজ ছোট নয়। দেখ, আমরা আজকে এত ছোট অবস্থা থেকে, এত খারাপ অবস্থা থেকে এই পর্যায়ে এসে পৌঁছেছি। এই আত্মসম্মান অর্জন করেছি শুধুমাত্র এই চপ দোকানটার জন্য। জমিদারি কিন্তু আমাদের আত্মসম্মান দেননি, বরং ছিনিয়ে নিয়েছে। হ্যাঁ, একটা সময় আমিও তোর মতো ভেবেছিলাম হয়তো আমরা জমিদারি করেই কাটাবো এবার থেকে। কিন্তু তোর বাবার আদর্শে থেকে আমিও যেমন অনেক কিছু শিখেছি, তেমন ভবিষ্যতে তুইও তোর বাবার শিক্ষা নিয়েই চলবি। বাবা দেখো, এই লোকটা কে গো? ইস, কি খারাপ অবস্থা। হ্যাঁ গো, তুমি একটু দেখো না গো, বৃদ্ধ মানুষটা মনে হচ্ছে মরে যাবে। দেখি, আপনাকে এরকম চেনা চেনা লাগছে কেন? পাপ তোমাদের কাছে করেছিলাম বাবু, তাই মরবার জন্য তোমাদের চরণে ভিড়ে এলাম। গড়িয়া মা, আমি হাত জোর করে ক্ষমা চাইছি। বাবু, বৌমা, তোমাদের পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দাও। তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমার প্রাণ গলার কাছে আটকে আছে, বেরোবে না। রঘুনাথ দাদু, কোনোদিন এমন পাপ করতে নেই যে তার জন্য এমন শাস্তি পেতে হয়। আমি তো অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। এইটুকু খাবার খেয়ে নিন আপনি, আর পুরনো দিনের কথা ভুলে যান। তাও মা, আমি দাদুকে খাইয়ে দিচ্ছি।
শান্তি, মরবার সময় বড় শান্তি পেলাম। সত্যি কথা বলতে বাবু, আমি এই দিনটারই অপেক্ষা করছিলাম। এখন একেবারে 16 কলা পূর্ণ হলো। যাই, গ্রামের সবাইকে ডেকে এনে এই পুরোর শেষ কাজের ব্যবস্থা করি। দেখলে তো, এমন কোনো কাজ করতে নেই যাতে এমন অবস্থা হয়। যাই হোক, তোমরা বলো তো, কি রঙের ফুল দেখানোর নাম করে গুড়িয়াকে রঘুনাথ বুড়ো জলে ঠেলে ফেলে দিয়েছিল? উত্তরটা কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। আমার ছোট্ট গুড়িয়া তোমাদের উত্তরের অপেক্ষায় বসে থাকবে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং গল্পটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।